আজকের গল্প পিপিলিকা। গল্পটি লিখেছেন অনিকেত সরকার, কণ্ঠস্বর সৌম্যদীপ সরকার, অভিনব ব্যানার্জি, রাহুল রয়, অনিকেত সরকার এবং আমি অভিষেক মিশ্র। শুরু হচ্ছে পিপিলিকা। সেইবারের পুজোয় আমি খড়দা গেছিলাম, আমার একটা বন্ধুর বাড়ি, অমিত। আমি আর অমিত বাল্যকালের বন্ধু, আমরা একই স্কুলে পড়েছি। মাধ্যমিক পাশ করা মাত্রই বাবা আমাকে আর মাকে নিয়ে চলে এলো কলকাতায়, আর এখানেই আমি নিজের বাকি দিনগুলো কাটাচ্ছি। খড়দাতে আমার পৈতৃক সম্পত্তি, তা অমিতের সাথে বছরে একবার অন্তত আমার দেখা হয়। পুজোতে যখন গিয়েছিলাম জানতে পারলাম ও পিএইচডি করবে ইকোনমিক্সে। শুনলাম ও নাকি কলকাতাতে আসছে। আমি এই শুনে ওকে বললাম, কলকাতাতে কোথায় থাকবি কিছু ডিসাইড করেছিস? না রে, এখনো সেমনি কিছু ডিসাইড করিনি। সে না হয় তুই আমার বাড়িতে থাকতেই পারিস, আমাদের যেহেতু ফ্ল্যাট 3 BHK একটা গেস্ট রুমও আছে, না হয় ওখানেই শিফট করে যা। আমি এটা বলায় অমিত একটু ভুরু কুচকে বলল, না না, তা কেন হবে? তুই সেই সব নিয়ে ভাবিস না, আমি একটা পিজি বা রেন্টের ব্যবস্থা করে নেব। হ্যাঁ দেখ, আমি তোদের সাথে থাকলে মাসিমা এবং মেসমশাইয়ের ঝামেলা বাড়বে। তুই না হয় আমায় একটা রেন্টের ব্যবস্থা করে দে। হ্যাঁ, আমি আর অমিতকে এই ব্যাপারে জোর করলাম না। আমায় ও যা বলল সেই হিসেবেই ওর একটা বন্দোবস্ত আমি করে দিলাম। চৈত্র মাসের শুরু, দিনটা ছিল রবিবার, আন্দাজ করি 11 বা 12 তারিখ মার্চ মাসের। গরম বেশ পড়েছে। সকাল হতে না হতেই ট্রেনে চেপে চলে গেলাম খড়দা। অমিতের বাড়ি পৌঁছে দেখলাম অমিত একেবারে নিজের লাগেজ নিয়ে তৈরি। অমিতের মায়ের চোখে জল। জমিদার বাড়ির একমাত্র উত্তরাধিকারী অমিতই এখন, কারণ ওর বাবা বছর 3 হয়েছে প্যারালাইসিসে আক্রান্ত। চল তাহলে যাওয়া যাক। দেখে নে একবার সব নিয়েছিস কিনা। হ্যাঁ হ্যাঁ মা, তুমি তাহলে সাবধানে থেকো কেমন? সময় মতো ওষুধ খেয়ে নিও আর বাবার খেয়াল রেখো। চললাম তাহলে, বাবা আমি আসছি। এই বলে আমি আর অমিত বেরিয়ে পড়লাম। বেরোবার সময় চোখে পড়ল অমিতের মায়ের মুখখানা। তার চোখ ছলছল করছে। কোনোভাবে সে নিজের কান্না এবং দুঃখ নিজের ভেতরে চেপে রেখেছিল। অমিতের বাড়ির সামনে থেকে একটা টোটো ধরে পৌঁছলাম স্টেশনে। তাহলে বাড়িটা এক্স্যাক্টলি কোথায়? শিয়ালদা স্টেশন থেকে জাস্ট কিছুক্ষণের পথ মাত্র। ওই যে বৈঠকখানা বাজারটা আছে না, ওর পাশেই দোতলা বাড়ি। লোকাল ট্রেনে যা ভিড়, কোনো রকমে ভিড় ঠেলে দুজন উঠলাম। দাদা একটু দেখি সুটকেসটা রাখবো। হ্যাঁ হ্যাঁ, তোকে এটা বলছিলাম। দেখ, ল্যান্ডলর্ড খুব শান্ত লোক, খুব একটা ঝামেলা উনি করেন না। তবে তোকে কিন্তু খেয়াল রাখতে হবে যেন মাসের 7 তারিখের মধ্যে উনি টাকাটা ভাড়াটা যেন পেয়ে যান। এ নিয়ে তুই চিন্তা করিস না, সে হয়ে যাবে। তা এগ্রিমেন্ট কিন্তু 11 মাসেরই করাচ্ছি, বুঝলি? তুই শুধু ডকুমেন্টে সইটা করবি, ব্যাস। তাছাড়া তুই আজ থেকেই থাকতে পারিস। অমিতের মুখ দেখে যা বুঝলাম, বেচারা খুব কষ্টেই আছে। সে মা ছেড়ে জীবনে একা থাকেনি। শহর তার কাছে নতুন না, কিন্তু কখনো সে নিজের ভিটে মাটি ছেড়ে শহরে থাকেনি। তার এই কংক্রিট দিয়ে ঘেরা সভ্যতা পোষায় না। অমিত বলল, তা তুই ল্যান্ডলর্ডের ব্যাপারে কি বলছিলি যেন? ওই আর কি, শান্তশিষ্ট লোক। আসলে বাড়িটা ওনার না, ওনার শ্বশুরের। শ্বশুর কালা এবং বোবা ছিলেন। হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ার ফলে সব সম্পত্তি মেয়ে পেয়ে যায়। কিছু বছর আগে মেয়েও মারা যায়। তাই এখন সম্পত্তির সোল ওনার মিস্টার সান্যাল নিজেই। নিচের ফ্লোরে উনি থাকেন আর ওপরের ঘরটি ভাড়া। আমি লক্ষ্য করলাম অমিত একটু অস্বস্তির মধ্যে পড়েছে। আমি জিজ্ঞেস করলাম, কি হলো? তুই যে বললি ভদ্রলোকের শ্বশুর নিরুদ্দেশ হয়ে গেছিলেন, ওটার ব্যাপারটা আমি ঠিক বুঝলাম না। ওদের ফ্যামিলি ম্যাটার্স এগুলো, জাস্ট ব্যাকগ্রাউন্ড চেকের সময় জানতে পারলাম। প্লিজ এত ভাবিস না, এভরিথিং ইজ কমপ্লিটলি ফাইন। এই বলতে বলতে এসে পৌঁছালাম শিয়ালদা স্টেশন।
স্টেশন থেকে বেরিয়ে একটু হেঁটে এসে পৌঁছলাম বৈঠকখানার বাজারে। বাজারের রাস্তা ধরে বাঁ দিকে চলে গিয়েছে একটা নিস্তব্ধ গলি। অমিতকে সঙ্গে নিয়ে হাঁটা লাগালাম হলুদ রংচটা একটা বাড়ির দিকে। রাস্তায় দেখলাম চারিদিকে খানিক আবর্জনা পড়ে। অমিত বলল, এখানে কর্পোরেশন থেকে পরিষ্কার করে না? জবে থেকেই আমি কলকাতায় এসেছি এই একই দৃশ্য আমিও উপভোগ করছি বৎস। যেখানেই দেখি সেখানেই ময়লা আবর্জনা, নানা জিনিস পড়ে আছে। পরিষ্কার করার কোনো নামগন্ধই নেই, তাই তো এত রোগ ছড়াচ্ছে। এই হলুদ বাড়িটা হচ্ছে মিস্টার সান্যালের বাড়ি। দরজার কলিং বেলটা টিপলাম। ভেতর থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো। কে? আরে মিস্টার সান্যাল, আমি কুশলজিৎ। ও দাঁড়ান দাঁড়ান, আসুন ভেতরে। সো অমিত, ইনি হচ্ছেন মিস্টার সান্যাল, অ্যান্ড মিস্টার সান্যাল ও হচ্ছে আপনার নতুন ভাড়াটে, মানে আমার বাল্যকালের বন্ধু অমিত। আসুন আপনাকে আপনার ঘরটা দেখিয়ে দিই। এই বলে মিস্টার সান্যাল অমিত এবং আমাকে ঘরে নিয়ে গেলেন। সিঁড়ি থেকে উঠে ডান হাতে একটি দরজা, উনি তালাটি খুললেন। তালা খোলা মাত্রই আমি আর অমিত ঘরে প্রবেশ করলাম। ঘরটা দেখে আমার ভালোই মনে হলো। আমি অমিতকে জিজ্ঞেস করলাম, কিরে কেমন বুঝছিস? মন্দ নয়। সান্যাল বাবু বললেন, আশা করি আপনার কোনো অসুবিধা হবে না। মাসের প্রথম 2 সপ্তাহের মধ্যে আপনাকে ভাড়া মিটিয়ে দিতে হবে। আপনাকে আমি পরশু দিনের মধ্যে অ্যাগ্রিমেন্টটা তৈরি করে দিচ্ছি। ঠিক আছে। কিছুক্ষণ আলোচনা করার পর আমি আর অমিত বেরিয়ে পড়লাম। অমিত নিজের জিনিসপত্র নিয়ে শিফট হয়ে গেল বাড়িটিতে। শুরুতে আমাদের প্রায়শই দেখা হতো। সুরেন্দ্রনাথ কলেজের বাইরে আমাদের চায়ের আড্ডা ছিল। কাজের চাপ বেড়ে যাওয়ায় এখন আর তেমন সময় হয়ে ওঠে না। দেখতে দেখতে প্রায় 1 বছর কেটে গেছে। অমিত কিছুদিন আগেই আবার এগ্রিমেন্টটা রিনিউ করিয়েছে। দেখতে দেখতে কালী পুজো চলে এলো। ভাবলাম একবার অফিস ফেরার পথে অমিতের সাথে দেখা করেই যাই। ওর বাড়ির দিকে যাওয়া মাত্রই খেয়াল করলাম চারিপাশের আবর্জনা কিছুটা হলেও কমেছে। বাইরের কলিং বেল দেওয়া মাত্রই মিস্টার সান্যাল দরজা খুললেন। ওপরের তলায় গেলাম, দরজার কড়াখানা নাড়লাম। অমিত দরজা খুলল। কি রে, কি খবর? অনেকদিন পর অমিতের সাথে দেখা। আর বল, তোর কাজ কেমন চলছে? হ্যাঁ, আমার তো ভালোই চলছে। এই মাসটায় কাজের চাপটা একটু হলেও কম, তাই ভাবলাম তোর সাথে একটু দেখাই করে যাই। বাইরে দাঁড়িয়ে কেন? ভেতরে ভেতরে এসে বস। একটা চেয়ারে বসালো। ভালোই করলি এসে। দেখ, আমি বাটার চিকেন বানিয়েছি নিজে থেকে না, অবভিয়াসলি ইউটিউবে একটা রেসিপি দেখে। পিএইচডির খবর কি? এই চলে যাচ্ছে। তোর শরীরের এই কি অবস্থা? তুই ঠিক করে ঘুমাচ্ছিস না বলতো? তুই ঠিক আছিস তো? এই দেখ না, পড়ার প্রচন্ড প্রেশার। কথা বলাকালীন লক্ষ্য করলাম অমিতের হাতের দিকে। দেখলাম ওর হাতের নখের দাগ, মানে যেন কেউ আঁচড় মেরেছে। আমি কিছু না ভেবেই জিজ্ঞেস করলাম, হাতে কি হয়েছে রে তোর? ও না না, সেমনি কিছু না ভাই, প্রচুর পিঁপড়ের জ্বালাতন, বুঝলি? বাবারে কি পিঁপড়ে এই বাড়িতে। পিঁপড়ে? ওই সব ছাড়, তুই এসছিস পিঁপড়ের মতো একটা মাইনিউট জিনিস নিয়ে কথা বলবো। দেখ, এখন স্ট্রাইপেন্ড তো ভালোই তোর, এটাই সময়, পারলে সেটেল হয়ে যা। আমার কেন জানি না মনে হলো অমিত আমার কথা এড়ানোর চেষ্টা করছে। হ্যাঁ, আমিও যদি আমি আবার জিজ্ঞেস করলাম, পিঁপড়ের বিষয়টা ঠিক বুঝলাম না, বুঝলি? আমাকে একটু খুলে বলবি কি? আরে ওই আর কি, পিঁপড়ের উপদ্রব প্রচুর। রাতে ঠিক করে ঘুম হচ্ছে না, রাতে ঘুমানোর সময় খালি পিঁপড়ে কামড়ায়। আমার যা মনে হচ্ছে, বুঝলি, বাড়ির পেছনে একটা সিওয়েজ লাইন আছে, ওটাই অনেকদিন ধরে পরিষ্কার করা হয়নি। আমি 2-3 বার সান্যাল বাবুকে বলেছিলাম যে একটু পারলে কর্পোরেশনকে খবর দিয়ে বাড়ির আশেপাশেটা পরিষ্কার করিয়ে নিন, কিন্তু কে শোনে কার কথা। আমি বললাম, তাহলে কি আমি একবার কথা বলে দেখব নাকি?
আরে তুই অত ভাবিস না, আমি আরেকবার বলে দেখব, না হলে নিজেই কল করব কেএমসিতে। আমার বিষয়টা ঠিক ভালো লাগেনি। অমিতকে বিদায় জানিয়ে সিঁড়ি দিয়ে নেবে সান্যাল বাবুর ঘরে গিয়ে বেলটা টিপলাম। খানিকের নিস্তব্ধতা, তারপরেই বন্ধ দরজার ভেতর দিয়ে ভেসে এলো সান্যাল বাবুর কণ্ঠস্বর। কে? আগে আমি, মানে কুশলজিৎ, অমিতের বন্ধু। হ্যাঁ বলুন। ভারী অদ্ভুত লোক তো, দরজা না খুলেই ভেতর দিয়ে কথা বলছে। আমি কথা না বাড়িয়ে বলছিলাম যে আমার বন্ধু বোধহয় আপনাকে বলেছিল কর্পোরেশন একবার খবর দিতে আশেপাশের আবর্জনা পরিষ্কারের জন্য, সেটা কি হয়েছে? হঠাৎ সান্যালবাবু রেগে গিয়ে বলে উঠল, আরে দূর মশাই, আপনার বন্ধু নিশ্চয় কোনো নেশাবান করে। আপনার বন্ধুকে আর বুঝিয়ে পারা যায় না। কিছুদিন আগে কর্পোরেশনের লোক এসেছিল পরিষ্কার করতে আমার খবর দেওয়াতেই। পরিষ্কার করার পরে আপনার বন্ধুর শান্তি নেই, এক নাগারে মাছির মতো ভনভন ভনভন করে চলেছে। পরিষ্কার করান, আর কত পরিষ্কার করাবো। আমি আর কথা বাড়ালাম না, বুড়োকে আর চটিয়ে লাভ নেই। বেশি চটলে যদি আমার বন্ধুকেই বাড়ির বাইরে বের করে দেয়। তাই আমি বললাম, কিছু মনে করবেন না সান্যালবাবু, আপনাকে বিরক্ত করলাম এতটা রাতে। একটু পারলে আপনি আমার বন্ধুর সাথে সহযোগিতা যদি করেন তাহলে ভালো হয়। ঠিক আছে, আমি দেখছি বিষয়টা আরেকবার। আপনি এখন আসুন। বুঝতে পারলাম বুড়োর মাথা গরম আছে, এখন কেটে পড়াটাই বরং ভালো। কিছুদিন হয়েছিল অমিতের সাথে দেখা হয়ে। আস্তে আস্তে কলকাতা শহরের আবহাওয়ার পরিবর্তন হয়েছে, শীতকাল কড়া নাড়ছে। নভেম্বরের শেষের দিকে সকাল সকাল দেখি আমার ফোন রিং হয়ে উঠল। দেখলাম সান্যালবাবু আমায় ফোন করেছে। বুঝতে পারলাম না হঠাৎ কি ব্যাপার হলো। ফোন তুললাম, বললাম, হ্যালো। হ্যাঁ হ্যালো, আমি সান্যালবাবু বলছি। হ্যাঁ সান্যালবাবু বলুন। আচ্ছা, আপনার বন্ধুকে আমাকে আর বাড়ি ভাড়া দেবে না নাকি বলুন তো? আমি একটু চিন্তিত কণ্ঠস্বরে উত্তর দিলাম, কেন? আর বলবেন না, কিরম পাগলের মতো ব্যবহার করছে আপনার বন্ধু। আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। প্রায় 2 মাসের ভাড়া পেন্ডিং আছে, এরম করলে কিন্তু চলবে না। আমি একটা মাসটাও ছাড় দিয়ে দিয়েছিলাম, বলেছিলাম এই মাসে মিটিয়ে দিতে। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি ওর সাথে না হয় একবার কথা বলে দেখব। ভদ্রলোক মুখের উপর ফোন ডিসকানেক্ট করে দিল। আমি সেদিন অফিস ফেরত ভাবলাম অমিতের সাথে দেখা করে আসি। শিয়ালদার বাসে উঠে পৌঁছলাম সান্যালবাবুর বাড়ি। মেন গেটটি খোলা ছিল। সিঁড়ি থেকে উঠতে উঠতে খেয়াল করলাম যে সান্যালবাবু বাড়ি নেই। তার দরজার বাইরের কোলাপসেবল গেটটা তালা মারা। ওপরের দিকে যখন লক্ষ্য করলাম, উপরের তলার আলোটাও জ্বলছে না। জানি না কেন সেই মুহূর্তে আমার শরীরটা ভারী হয়ে এলো। হঠাৎ কি হলো অত শত না ভেবে সিঁড়ি ভেঙে উপরে উঠে গেলাম। একটা জিনিস মনে মনে আবার ভাবতে লাগলাম যে লাইটটা নেভানো কেন? অমিত কি তাহলে বাড়িতে নেই, নাকি অন্য কোনো ব্যাপার? অমিতের দরজার সামনে পৌঁছতে না পৌঁছতে খেয়াল করলাম অমিত বাড়ির ভেতরেই আছে। আমি দরজাটা টোকা মারলাম। দরজার ভেতর দিয়ে শুনতে পেলাম অমিতের গলার স্বর, কে? আমি কুশল, দরজাটা খোল। দেখলাম খানিকক্ষণ কোনো সাড়া শব্দ নেই। হঠাৎ দরজার ছিটকিনি খোলার আওয়াজ। আয় ভেতরে আয়। ঘরে ঢোকা মাত্রই নাকে ভেসে এলো ভ্যাপসা পচা গন্ধ। আমার যেন গা গুলিয়ে উঠল। আমি চেপে না রাখতে পেরে ওকে বলেই ফেললাম, লাস্ট বাড়ি কবে পরিষ্কার করেছিলিস রে? এত বাজে গন্ধ ছড়াচ্ছে কেন? দেখলাম অমিত আমার কথার কোনো উত্তর দিল না। ওর পরনে একটা ফুল শার্ট আর একটা হাফ প্যান্ট, অথবা ওই বারমুন্ডা বলা যেতে পারে। আমি আবার বললাম, কোথাও গেছিলিস নাকি? না, বাড়িতেই ছিলাম। জিজ্ঞেস করলাম, তোর কি কিছু হয়েছে? শরীর খারাপ নাকি? আবার কোনো উত্তর নেই। ওর চোখ মুখ একদম শুকিয়ে গেছে। আগের বার যখন এসেছিলাম এরম ছিল না। ওর চেহারা একেবারে শুকিয়ে গিয়েছে, ঠিকভাবে খাওয়া দাওয়াও করছে না হয়তো। আমি এবার একটু রেগেই বললাম, দেখ আমার কিন্তু এবার ভালো লাগছে না, তুই কি বলবি কি হয়েছে?
নাকি আমি চলে যাব। অমিত যেন একেবারে আমাকে ধমক দিয়ে বলল, বলছি তো কিছু হয়নি, চা খাবি কিনা বল, তাহলে চা বানাবো। আমার এবার একটু সন্দেহ হতে লাগলো। জানি না কিরকম যেন একটা ব্যবহার করছে অমিত। অমিত কি আমার থেকে কিছু লুকোচ্ছে, নাকি ওর কিছু হয়েছে? এইগুলো ভাবতে ভাবতেই আমার চোখ পড়লো ওর ডান হাতের দিকে। আমার যেন সিদ্ধারাটা শিউরে উঠল। আমি লক্ষ্য করলাম ওর হাতে বড় বড় আঁচড়ের দাগ, যেন কেউ ওর হাতে আঁচড় মেরেছে। কিছু কিছু জায়গায় আবার খেয়াল করলাম চামড়াও উঠে গেছে, সেখান দিয়ে যেন রক্ত বেরিয়েছিল সেটাও শুকিয়ে গেছে। না, এবার আমার অমিতকে মুখোমুখি করাটা খুব ইম্পর্টেন্ট বলে মনে হলো। তোর হাতে এগুলো কি হয়েছে আমাকে বল তো খুলে। একেবারে আমাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে গেল। অমিত আমার সাথে ঝগড়া করতে না পেরে একেবারে যেন কাঁদো কাঁদো গলায় আমাকে বলতে লাগলো, পিঁপড়েতে করেছে, পিঁপড়েতে, এক গুচ্ছের পিঁপড়ে। ওরা রাতের পাইপ বেয়ে ওঠে, ওরা জানলা থেকে ঢোকে, দলে দলে একসাথে ওরা যেন আমায় গ্রাস করলো। ওই আসছে ওরা। আমি জানলার দিকে তাকিয়ে দেখলাম পিঁপড়ের কোনো চিহ্ন নেই। ওরা অনেক অনেক, জানিস তো, ওরা অনেক, 10-12টা না, হাজার 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 পিঁপড়ে আমাকে কামড়ে খেয়ে নিয়েছে। দেখ না। অমিত নিজের হাতের স্লিপসগুলো তুলে আমাকে দেখাতে লাগলো। ওর হাতের জায়গায় জায়গায় যেন ফুলে আছে। এইগুলো কি ব্লিস্টার, নাকি অন্য কিছু, নাকি বেড শোর? কিছুই বোঝা যাচ্ছে না, আমিও কিছু বুঝতে পারছি না। হতে পারে অমিতের অন্য কোনো রোগ হয়েছে। না, অমিত তো সত্যি কথাই বলতে পারে। যেই ছেলেটি নিজেকে টিপটপ রাখে তার শরীরের জায়গায় জায়গায় যদি এরকম দাগ হয়, তার এরকম ব্যবহার করাটা অস্বাভাবিক কিছু নয়। আমি ওর কথা এড়িয়েই বললাম, তুই শান্ত হ, আমাকে দেখা তোর ঘরে কোথায় দিয়ে পিঁপড়ে ঢুকছে, আমাকে তোর ঘরে নিয়ে চল। অমিত আমাকে ভেতরের ঘরে নিয়ে গেল। জানলার কোণে ইঙ্গিত করে বলল, ওই কোণ থেকে জানোয়ারগুলো ঢোকে। ওর দেখানো জায়গাতে গিয়ে আমি ভালো করে পরীক্ষা করে দেখলাম কিছু নেই, সব পরিষ্কার। জানলা দিয়ে উকি মারলাম, দেখলাম একটা নীল রঙের জলের পাইপ। দেখতে পেলাম জায়গায় জায়গায় লিকেজ আছে, কিন্তু অপরিষ্কার বলে মনে হলো না। নিচে খেয়াল করলাম আর বুঝতে পারলাম এটা বাড়ির পেছনের দিকের অংশ। ময়লা আবর্জনা কিছু তো নেই এখানে, তাহলে পিঁপড়ে আসছে কোথা থেকে? আমি বুঝতে পারলাম এটা হয়তো অমিতের মনের ভুল। মেবি ওটা ওর হ্যালুসিনেশন। হয়তো ও ঠিকভাবে ঘুমোচ্ছে না বলেই হয়তো এই সব অবস্থা। আমি ওকে বললাম, বুঝলি, আমি চেক করে দেখলাম সেরম কিছু নেই, তুই পারলে একটু ঘুমো। মেবি তোর ঘুম ঠিক করে হচ্ছে না, তাই ফ্রাস্ট্রেশনে হয়তো এরম হচ্ছে। আর হাতে যেগুলো হয়েছে পারলে ডক্টর দেখা। নিজের পকেট থেকে প্রায় 1000-1500 টাকা ওকে বের করে হাতে ধরিয়ে দিয়ে এলাম আর বললাম, এটা রাখ। অমিত বলল, জানতাম তুই আমার কথা বিশ্বাস করবি না। সান্যালকেও অনেকবার বলেছি, ওই লোকটিও আমার কথা বিশ্বাস করেনি। অমিতের কণ্ঠস্বর যেন আমাকে ভেতর দিয়ে আরো ভয় পাইয়ে দিল। আমি চেষ্টা করলাম নিজেকে কোনো রকম স্থির করে রাখার, কিন্তু আমার হৃৎপিণ্ড যেন বারবার কেঁপে উঠছে। জানি না কেন ওকে দেখে আমার ভয় করছে। এটা ওই অমিত না যাকে আমি চিনি। না, হতেই পারে না, এটা সেই অমিত একদমই নয়। আমার টাকা নিল না, উল্টে অমিত বলল, দেখ, তুই এখন আসতে পারিস। হ্যাঁ, যা, চলে যা এখান দিয়ে। আমি তোর মুখ দেখতে চাই না, চলে যা এখান দিয়ে, চলে যা। জানি না তখন আমার কি হয়েছিল। আমি একটু রেগেই ওকে বললাম, দেখ কি করবি, বারবার সান্যালবাবু এরম যদি আমায় ফোন করতে থাকে তাহলে আমি কিন্তু বারবার আসতে পারবো না, আসা সম্ভব না। আমার নিজেরও অনেক কাজ থাকে। তোর যেটা ইচ্ছে যা খুশি কর, আমি তোকে আর বলতে আসবো না। আর হ্যাঁ, আমি এসছিলাম তোর ভাড়া দেওয়া নিয়ে বলতে। তোর 2 মাসের ভাড়া পেন্ডিং, আমি পারলে দিয়ে দিচ্ছি। তোর যদি পরে মনে হয় তাহলে আমায় ফেরত দিস। দেখলাম অমিতের কোনো চোখে মুখে রিয়াকশন নেই।
হয়তো এখনও উনি ওই পিঁপড়ে নিয়েই ভেবে চলেছেন। যাই হোক, আমি আমার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। ঘটনাটির পর দিন 10 কেটে গিয়েছে। সান্যালবাবুর অ্যাকাউন্টে আমি পেমেন্ট করে দিয়েছি এবং তাকে ফোন করে জানিয়েও দিয়েছি যে এবারে যদি ভাড়া নিয়ে কোনো প্রবলেম হয় তিনি যেন আমাকে আর ফোন না করেন। প্রায় 2 মাস হয়ে গিয়েছে। অমিতের সাথে আমার আর কোনো যোগাযোগ নেই। এক প্রকার খারাপই লাগতে শুরু করেছে। ইস, আমার বোধহয় ওই দিন ওই ব্যবহারটা করা উচিত হয়নি ওর সাথে। ইচ্ছে হচ্ছে বারবার ওকে ফোন করার, কিন্তু সুযোগ হয়ে উঠছে না। এই ভেবে রবিবার দিন আমি ওকে 2-3 বার ফোন করলাম, দেখলাম ফোন তুলল না। বোধহয় রাগ করেছে। মাকে রবিবার রাতে ওর ব্যাপারটা পুরো খুলে বললাম। অমিতের আবার আমার মায়ের হাতের কড়াইশুটির কচুরি আর আলুর দম খুব ভালো লাগে। মা আমায় বলল যে একবার ওর জন্য পারলে নিয়ে যাস আর দেখা করে আসিস, পারলে ঝামেলাটাও মিটিয়ে নিস। বাল্যকালের বন্ধু তো, এভাবে কি আর ছাড়া যায়? সাত সকালে এখন আবার কার ফোন? ভাবলাম বস ফোন করেছে। এই লোকটা না আমাকে মায়েরই ঘুমোতে দেবে না। দেরি হয়ে গেল নাকি? খানিক ভয়ে ভয়ে ঘুম চোখে ফোনটা হাতে নিলাম। দেখলাম এ তো সান্যালবাবু কল করেছেন। এর আবার কি হলো সাত সকালে? অমিত আবার ভাড়া দেয়নি নাকি? নাকি ওর শরীর খারাপ হলো? নাকি সান্যালবাবু ওকে বাড়ি থেকে বের করে দিয়েছেন? এসব আবোল তাবোল চিন্তা আমার মাথায় ঘুরতে শুরু করলো। ফোনটা তুললাম। হ্যালো। হ্যালো কুশালবাবু? হ্যাঁ সান্যালবাবু বলুন। আর কি বলবো মশাই, আপনার বন্ধু লাস 2 দিন ধরে দরজা খুলছে না। আপনি একটা কাজ করুন, আপনি একটু আসুন তো। এই এক জ্বালাতন হয়েছে মাইরি। আমি শুনে একবারে স্তব্ধ হয়ে গেলাম। আমি বললাম মানে কি বলছেন? আরে সকাল সকাল কি আপনার সাথে আমি রসিকতা করবো নাকি? আমি আর দেরি করলাম না। আমি একেবারে দৌড়ে কোনো রকমে হাতের কাছে যা পেলাম সেটা পরে ছুট লাগালাম সান্যালবাবুর বাড়ির দিকে। হঠাৎ কি হলো? অমিতের কি শরীর খারাপ নাকি অন্য কিছু? ও ঠিক আছে তো? না না, এসব এখন ভাবার আর সময় নেই। আমাকে আগে পৌঁছতে হবে। এগুলো ভাবতে ভাবতে পৌঁছলাম সান্যালবাবুর বাড়িতে। তাড়াতাড়ি করে সিঁড়ি দিয়ে উঠে দেখলাম সান্যালবাবু এবং মাঝ বয়সে একটি কাজের ছেলে অমিতের দরজার বাইরে দাঁড়িয়ে আছে। দরজার সামনে পৌঁছানো মাত্রই ভেসে এলো সেই একই পচা গন্ধ। হ্যাঁ, সেই একই পচা গন্ধ যেটা সেই দিন আমি পেয়েছিলাম অমিতের ঘর থেকে। দরজাটি কিছুতেই ভাঙতে পারছি না কুশালবাবু। এই যে আমার কাজের ছেলে রতন, এগে দিয়েও ভাঙাতে পারছি না। আপনার বন্ধুর ঘরের বাইরে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, কিছুতেই আমরা তালাটি খুলতে পারছি না। আসলে অনেক পুরনো দিনের দরজা তো, বুঝে উঠতে পারছি না কি করব। আমি বেশ জোর লাগালাম, দরজা খোলার চেষ্টা করছি। আমি এবং রতন খুব চেষ্টা করলাম। শেষমেশ দরজায় আঘাত করতে করতে দরজা ভেঙে ছিটকে ভেতরে পড়লাম। আমি মাটিতে পড়ে মুখ তুলে দেখলাম রতন বলে ছেলেটি অমিতের ঘরের দিকে এগোলো। ঘরের ভেতরে একটা কোমট ভাব আর সেই দুর্গন্ধ। এই গন্ধের মধ্যেই সান্যালবাবু নাক ছিটকে বলে উঠলেন, উঠুন উঠুন, আস্তে আস্তে উঠুন। এত দুর্গন্ধে আমার বমি উঠে আসছে। সান্যালবাবু আমাকে কোনো রকমে তুলল। এর মধ্যে শুনতে পেলাম রতনের আর্তনাদ, তার চিৎকার। রতন হয়তো অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে লক্ষ্য করলাম। বুঝতে পারলাম না কি হয়েছে। সান্যালবাবুকে নিয়ে ঘরের ভেতরে ঢোকা মাত্রই দেখতে পেলাম হাড় হিম করা একটা দৃশ্য। এ কি, এটা কি? খেয়াল করলাম সান্যালবাবুর চোখ কপালে উঠেছে। ঘরের মধ্যে মেঝেতে একটি আস্ত মানুষের কঙ্কাল। কঙ্কালটির হাড়গুলোতে জায়গায় জায়গায় মাংস লেগে আছে, আর কিছু কিছু জায়গায় মাংসের চিহ্ন পর্যন্ত নেই। দেহটি একেবারে পচে গিয়েছে, সারা ঘরে দুর্গন্ধ। এগিয়ে গিয়ে দেখা মাত্রই বুঝতে পারলাম, আরে আরে এটা তো অমিত। হে কি! শুধু তাই নয়, চোখে পড়লো আরেকটি জিনিস। সারা ঘরময় লাল পিঁপড়ে, হাজার হাজার লাল পিঁপড়ে। অমিতের দেহতেও সেই লাল পিঁপড়ে দলে দলে কিলবিল করে ঘুরে বেড়াচ্ছে। বুঝতে পারলাম এই লাল পিঁপড়েগুলোই অমিতকে গ্রাস করেছে। আমি টাল সামলাতে না পেরে বসে পড়লাম।
সান্যালবাবু পুলিশকে খবর দেওয়ায় পুলিশ এসে হাজির। বাইরে সাইরেনের শব্দ শুনতে পেলাম। ইস, কি অবস্থা! চিনু, চিনু, হ্যাঁ স্যার, বলুন। ফটোটা তোল ক্রাইম সিনের, আর একটা অ্যাম্বুলেন্সকে খবর দে, বডিটাকে পোস্টমর্টমের জন্য পাঠা। কি সান্যাল বাবু, আপনি এতটা ইরেসপন্সিবল হন কিভাবে? আপনি আবার খুন করেননি তো? বলা যায় না, যেরম ভাবে শ্বশুরের চ্যাপ্টারটা ক্লোজ করেছেন, এটাও হয়তো সেম কেস। না না দারোগা বাবু, আমি কিছু করিনি। দারোগা কাজ কম, মস্করা বেশি করছিল। আর কি আশা করা যায় আমাদের স্টেটের পুলিশের কাছ থেকে? আপনি কে হন? বন্ধু। নামটা বলুন। আগে কুশলজিৎ। আপনাকে কে খবর দিল? এই সান্যাল বাবু বুঝি? হ্যাঁ, এটা বলা মাত্রই দারোগাকে খুলে আমি পুরো ঘটনাটা বললাম। আমি এখনো একটা অবিশ্বাস্যকর পরিস্থিতির মধ্যে রয়েছি। আমি একেবারে জিনিসটা বিশ্বাস করে উঠতে পারছি না। ঘন্টাখানেক পর দেখলাম দারোগাবাবু নিজের অফিসারগুলোকে ফিসফিস করে কিছু যেন বলছে। দেখলাম ওরা ছাদের দিকে চলছে। আমি কৌতূহলবশত জিজ্ঞাসা করলাম, কি হয়েছে স্যার? কি আর হবে, পিঁপড়েগুলো পাইপ বেয়ে কোথা দিয়ে আসছে সেটাই দেখতে যাচ্ছি। আমি এবং সান্যালবাবু পুলিশের সঙ্গে গেলাম ছাদে। ওখানে গিয়ে দেখলাম একটি চিলে কোঠা। দারোগাবাবু বলল, এটার চাবি আছে? আগে আছে, কিন্তু কোথায় আছে জানা নেই। দেখ, ভাল লাগে না। আপনাদের বাড়ি আর আপনারাই জানেন না তালার চাবি কোথায়। যত সব। এই চিনু, তালাটা ভাঙ দেখি। জি হুজুর। পুলিশ তালাটি ভাঙল। দারোগা এবং তার সাথে থাকা দুটো কনস্টেবল, তারা যেন দুপা পেছনে সরে গেল। দারোগাবাবুর হাত থেকে সিগারেটটা মাটিতে পড়ে গেল। আমি টুঁকি মারতে দেখতে পেলাম চিলে কোঠার ভেতরে একটি মানুষের কঙ্কাল, এবং তার খুলির আই সকেটের থেকে পিঁপড়েরা বেরিয়ে আসছে। একটা নয়, দুটো নয়, হাজার হাজার পিঁপড়ে। চিলেকোঠা থেকে উদ্ধার করা কঙ্কালটি সান্যালবাবুর শ্বশুরের। জানতে পারা গেছে তাকে খুন করে মেয়ে এবং জামাই ওই চিলেকোঠার মধ্যে রেখে দিয়েছিল। লোভ, সম্পত্তির লোভ। সন্দেহ এড়ানোর জন্য শ্বশুরমশাই নিরুদ্দেশ হয়েছে এই খবরটি রটিয়ে দিলেন। সান্যালবাবুর স্ত্রীও খুব ভালো অভিনয় করেছিলেন। সেই কালে পুলিশকে ঘুষ খাইয়ে কেসটি চাপা দিয়েছিলেন এই দম্পতি। সান্যালবাবুকে পুলিশ হেফাজতে নেওয়াতে তিনি সব সত্যি কথা একেবারে গড়গড় করে বলে দিয়েছেন। একটা জিনিস আমার কাছে এখন জলের মতো পরিষ্কার, অমিত সেদিন আমাকে মিথ্যে বলেনি, আমি ওকে ভুল বুঝেছিলাম। শুনছিলেন পিপিলিকা, লেখক অনিকেত সরকার, সম্পাদনায় রাহুল রায় এবং নাট্যরূপে সান্যালবাবুর চরিত্রে অভিনব ব্যানার্জি, অমিতের চরিত্রে সৌম্যদীপ সরকার, গল্প কথক অভিষেক মিশ্র এবং অন্যান্য চরিত্রে রাহুল রায় আর অনিকেত সরকার।